সবাইকে জানাই বাংলা নতুন বছর 1431-এর অনেক অনেক শুভকামনা। নতুন বছর আসুক নতুন বার্তা নিয়ে, মুছে যাক পুরনো যত গ্লানি। সবাইকে শুভ বাংলা নববর্ষ 1431। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশে বৈশাখী শেষ হয়ে গেছে, তবে বিদেশে বৈশাখী কিন্তু এখনো শেষ হয়নি। বিদেশে বসে বৈশাখীর নগরদোলায় তো আর বসতে পারবো না, তাই কিনে নিয়ে এসেছি নগরদোলার মতনই একটা দোলনা, নিজেদের ঘরে বসে দোলনায় চড়ার জন্য। বেশ অনেকদিন ধরেই এই দোলনাটা খুঁজছিলাম, তবে মন মতো পাচ্ছিলাম না বা বাজেটে মিলছিল না। তবে এইবার পেয়ে গেলাম অফারে 120 ইউরোর দোলনাটা পেয়ে গেলাম 60 ইউরোতে। তাই দেরি না করে লুফে নিয়ে নিলাম এই দোলনাটা। তাছাড়া বাচ্চাদেরও অনেক বেশি পছন্দের, বিশেষ করে আমার ছেলেটা সাহিরের অনেক বেশি পছন্দের এই দোলনাটা। শান্তশৈলীর গার্ডেনে বাংলাদেশি এক রেস্টুরেন্টে সবসময় আমরা গেলে দেখা যায় সাহির এই দোলনাটা খেলতে পছন্দ করে। সেই রেস্টুরেন্টটায় সেম একই টাইপের এই দোলনাটা ছিল। বাসায় পেয়ে তো সাহির মহা খুশি। দোলনাটা কিনেছি সাতুর থেকে। বিভিন্ন জায়গায় সাতুর আছে, তবে আমরা কিনেছি আমাদের এলাকার সাতুর থেকে। দোলনার নিচের পর্শনটা মানে সার্কেলের পর্শনটা অনেক বেশি ভারী, একদম লোহার। বাচ্চাদের পাপা একা আনতে পারেনি ক্যারি করে, তাই আমিও নিয়ে চলে এসেছিলাম বাচ্চাদের পাপার সাথে। সাহিরকে নিয়ে চলে গিয়েছিলাম অর্ধেক রাস্তা থেকে, দুজন মিলে ক্যারি করে নিয়ে এসেছি। দুবারের মতন ক্যারি করতে হয়েছে। উপরের সাইডটা আমি আর বাচ্চাদের পাপা এনেছি, বাকি নিচের সাইডটা বাচ্চাদের পাপা একাই ক্যারি করে নিয়ে এসেছিল। তবে যাদের পার্সোনাল গাড়ি আছে তাদের জন্য অনেক বেশি সুবিধা, গাড়ির পেছনের ডিগিতে ক্যারি করে নিয়ে আসতে পারেন খুব সহজেই। বাচ্চারা ভাই বোন মিলে দুইজন মিলেই শেয়ার করে এই দোলনাটায় এনজয় করছে। আর আমি আর বাচ্চাদের পাপা বৈশাখীর আগের দিন সন্ধ্যায় এনজয় করছিলাম টমেটো পেঁয়াজ দিয়ে চানাচুর মাখা। তার সাথে অনলাইনে সার্চ করে দেখছিলাম যে পরের দিন বৈশাখীর দিনে কোথায় ঘুরতে যাওয়া যায়। শান্তশৈলীতে এই পার্কটায় আমাদের কখনো যাওয়া হয়নি, মিস্টিকা এই পার্কটায়। তবে শেষ পর্যন্ত আমরা এই পার্কটায় না গিয়ে অন্য একটা পার্কে গিয়েছিলাম। বৈশাখীর দিন আমাদের এখানে রবিবার পড়েছিল, মানে আমাদের উইকেন্ড ছিল। সকাল সকালে ঘুম থেকে উঠে ঝটপট বানিয়ে ফেললাম পানে কিংবা পাউরুটি দিয়ে ডিম দুধের মিশ্রণ দিয়ে একটা টোস্ট। নর্মালি এই টোস্টটা উইকেন্ডেই করে থাকি আমি। বৈশাখীর দিনে কিংবা নববর্ষের দিনে ইলিশ মাছ না খেলে কি চলে বলেন? না, ব্যাপারটা আসলে তা না। ইনফ্যাক্ট কিছুদিন আগেই বাচ্চাদের পাপা একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল, আর সেটা আমার ফ্রিজে ডিপে ছিল। তাই দিনটাকে আসলে সেলিব্রেট করলাম ওভাবেই। মনটাও একটু ফুরফুরে ছিল, যার কারণে একটু স্পেশাল ভাবে সবকিছু দিনটা পালন করার চেষ্টা করছিলাম। তাছাড়া আমরা নিজেরাই তো বিদেশের বাড়িতেও কম বেশি অনেক বাঙালি আছি আমরা, আর এখানে মোটামুটি সবাই গ্রুপিং করে। তাই এপ্রিল মে সবাই যে যার যার মতো যে যার যার গ্রুপ নিয়ে বৈশাখীর আয়োজনগুলা বা বৈশাখীর খাবার দাবার এইসব আয়োজন করে থাকে কারো বাসায় কিংবা পার্কে। যেহেতু আমি ওভাবে কোনো গ্রুপের সাথে মিলি না, যার সাথে আমার মনের মিল হয় বা মেন্টালিটি একটু মিলে, তো সেইখানে দেখা যায় অনেক সময় যাই। প্রতি বছরই দেখা যায় এপ্রিল মাসে তো হয় না, মে মাসে দেখা যায় বৃহত্তর ঢাকা সমিতি থেকে বড় একটা বৈশাখী মেলার আয়োজন করে থাকে। তবে এইবার বা এই বছর মনে হচ্ছে এটা আর হবে না। 24 এপ্রিল বৈশাখীর দিনেই আসলে হয়ে গিয়েছে তুস্কলনাবাসীর বৈশাখী মেলা। জানলে হয়তো অবশ্যই যেতাম, তবে সত্যি কথা বলতে আমরা আসলে দাওয়াত পাইনি, তাই এই বছর তুস্কলনাবাসীর মেলাটায় যেতে পারিনি। সামনে কোনো মেলা হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ ভাজতে ভাজতে এইদিকে আরো কিছু মাছ নিয়ে এসেছিল বাচ্চাদের পাপা। এখানে 3 পদের মাছ আছে, সবই ইতালিয়ান ফ্রেশ মাছ। মাছগুলো গুছিয়ে আমি এদিকে ইলিশ মাছের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপর মাছটা একটু ফ্রাই করে তারপর ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা ইলিশ মাছ দিলে দেখা যায় একরকম টেস্ট হয়, আর ইলিশ মাছটা একটু ফ্রাই করে নিলে দেখা যায় আরেক রকম টেস্ট হয়। আমার কাছে দুটোই ভালো লাগে, তবে বাচ্চাদের পাপা প্রিফার করে ইলিশ মাছটা যেন ভেজে নেওয়ার জন্য। ইলিশ মাছ ভুনা শেষে তারপর আমি সার্ভ করে নিচ্ছি। অলরেডি 1:30 বেজে যাচ্ছে, তারপরে আরো কিছু খাবার তৈরি করা বাকি আছে। আজকে ইলিশ মাছ দিয়ে ভাবলাম যে ভুনা খিচুড়ি করে ফেলি, তাই এক পাশে ভুনা খিচুড়ি চড়িয়ে দিয়েছি, অন্য পাশে ইতালিয়ান সামুদ্রিক মাছ গ্রম্বো মাছ যেটা আছে সেটা ফ্রাই করে নিচ্ছি। ইলিশ মাছটা যেহেতু ফ্রাই করে নেই, তরকারি করে ফেলেছি, যার কারণে ভাবলাম যে এই গ্রম্বো মাছটা ফ্রাই করে নেই। সাথে মসুরি আর মুগ ডাল দিয়ে এখানে চড়িয়ে দিয়েছি খিচুড়ি। খিচুড়িটা হতে হতে এদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছিলাম, তার সাথে
ডিম ভুনা করার জন্য ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আগামীকাল যেহেতু সোমবার বাচ্চাদের স্কুল আবার খুলে যাবে, তাই ভালো না কাজ আর একটু আগিয়ে রাখি, তাই এদিকে গরুর মাংস চড়িয়ে দিয়েছি। তরকারিগুলো রেডি থাকলে দেখা যায় সারা সপ্তাহটা আমার জন্য একটু সহজ হয়ে যায়। তো যাই হোক, খাবার দাবার মোটামুটি সার্ভ করে নিয়েছি, এখন চড়িয়ে দিচ্ছি গরুর মাংসটা। বৈশাখে একটা ভাইভা আনার জন্য সিরামিক বোর্ডটা সাজিয়ে নিয়েছি। রান্নাবান্না অলরেডি শেষ, আর এদিকে আমি সার্ভ করে নিয়েছি গরুর মাংসটা বাদে। ওই সময় আসলে এত রান্নাবান্নায় ব্যস্ততা ছিলাম যে একটু শাড়ি পরে ছবি তুলবো তা আর হয় নাই। আর যেহেতু বিকালেও একটু বের হব আমরা, যার কারণে ভাবলাম যে একসাথে বিকালে রেডি হব। তবে আমি একটু সাজুগুজু বা শাড়ি পরে রেডি না হতে পারলে কি হয়েছে, বাচ্চাদের পাপাকে রীতিমতো জোর করে একটা লাল রঙের টি শার্ট পরালাম, টি শার্ট পরিয়ে খাওয়াতে বসালাম। আর তার সাথে আমার মেয়েটাকেও লাল রঙের একটা লেহেঙ্গা পরালাম, যেটা কিনা গত বছর ওর নানু পাঠিয়েছিল। আমি পড়তে পারি না দেখে দুজনকে পরিয়ে তারপর সুন্দর মতন খাওয়াতে বসালাম। তার সাথে বেশ কিছু ফটোশুট করলাম। আমার ছেলেটার মুড অফ ছিল, যার কারণে ওকে ড্রেস পরাতে পারিনি। বৈশাখীর দিনে যেহেতু আমি নিজেই ঘরে আয়োজন করি রান্না বান্না করে, যার কারণে ভাবলাম আম্মাকে বলি আমার জন্য একটা মাটির সেট পাঠাতে দেশ থেকে। যেহেতু মাটির ডিশ বা মাটির প্লেট গ্লাস এইসব আমার নেই, এখনো পর্যন্ত কালেক্ট করতে পারিনি, তাই আম্মা আর আমার মেজো বোনকে বললাম দেশ থেকে যেন আমার জন্য এটা কালেক্ট করে পাঠায়, যেভাবেই হোক যেন ওরা কালেক্ট করে রাখে। তো আমার মেজো বোন বাংলাদেশে অনলাইন পেজ থেকে আমার জন্য মাটির কিছু সেট অর্ডার করে রেখেছে বা কিনে রেখেছে, যদিও ওইটা এইবার আর পাঠাতে পারেনি। ইনশাল্লাহ আশা করি নেক্সট ইয়ার সামনের বছর বৈশাখীতে যেন সেগুলা পাঠালে আমি সুন্দরভাবে সার্ভ করতে পারবো বৈশাখীর খাবার দাবার। এইদিকে বাপ বেটের একটু ফটোশুট করে নিলাম। অনেক বছর প্রায় দেশে যাওয়া হয় না, তাই মাটির সেটটা আর আনতে পারিনি। আমরা যারা বিদেশে থাকি বৈশাখীর এই মাটির সেটটার প্রতি অনেক বেশি আকর্ষণ আমাদের। যদিও ছোট ছোট পেলা যেগুলো আছে সেগুলো আরবিক দোকানে পাওয়া যায়, তবে মাটির খাবারের প্লেট যেটা বা কাপ বা গ্লাস যেটা, সেগুলো এখানে পাওয়া অসম্ভব। যদিও দেশ থেকে আনা অনেকটা রিস্ক, যেহেতু মাটির আর এটা ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি। তারপরেও দেখা যায় যাদের দেশে আসা যাওয়ার সুযোগ আছে তারা দেখা যায় লাগেজের ভেতরে কাপড়ের ভেতরে করে ওই মাটির সেটগুলো নিয়ে আসে। যাদের লাক ভালো তাদের তো একটাও ভাঙে না, তবে যাদের লাক খারাপ হয়তো দুই একটা ভেঙে যেতেও পারে। তো যাই হোক, এই বছর তো আমার যেই ডিশগুলা ছিল কাচের সেইগুলা দিয়ে চালিয়ে গেলাম। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমার মেজো বোন যেটা কিনে রেখেছে অনলাইন পেজ থেকে সেটা আসতে পারলে বা নিয়ে আসতে পারলে নেক্সট ইয়ার আবার সেগুলাতে সার্ভ করতে পারবো আমার মনের মতো করে। বাচ্চাদের বাবা এদিকে অলরেডি খেতে বসে গিয়েছে। দিনটাকে একটু স্পেশাল করার জন্য বা স্মরণীয় করে রাখার জন্য ছোটখাটো সামান্য এই আয়োজন আমার। তবে এই বছর ভর্তা ভার্তি কোনো কিছু করিনি। তাছাড়া বৈশাখীর প্রধান যেই পান্তা ইলিশ, সেই ইলিশের সাথে যে পান্তা ভাত খাওয়ার যেই ট্র্যাডিশন, সেটা বাচ্চাদের পাপা একদমই পছন্দ করে না, আমারও খুব একটা পছন্দ না। তাই পান্তা ভাতটা বাদ দিয়ে ভুনা খিচুড়ি করেছি। আর আজকের স্পেশাল যেই রেসিপিটা করেছি সেটা হচ্ছে আমার আর বাচ্চাদের পাপার পছন্দের বোরহানি। তবে এটা হুটহাটি প্ল্যান করলাম, বাসায় টক দই ছিল ফ্রিজে, তো সেটা দিয়েই ব্লেন্ড করে ফেললাম। বোরহানির যা যা দরকার, বোরহানির একটা মিক্স ছিল, মানে বোরহানির একটা স্পাইস ছিল আমার কাছে, সো টক দইয়ের সাথে সেটাও মিশিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি ধইনা পাতা আর কাঁচামরিচ। অনেকদিন পরে বোরহানি খেয়েছি আমরা দুজনে, তাই আমাদের কাছে হেভি লেগেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করালাম, আর একটু তাড়া করছিলাম যে খাওয়া দাওয়া শেষ করে আবার বাইরে যেতে হবে। ওয়েদারটাও বেশ ভালো ছিল। গরুর মাংস যে সাইডে চড়িয়েছি চুলায় সেটা আমার একদমই খেয়াল নেই। খেয়াল আসার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম, আর বাচ্চাদের পাপাকে বললাম একটু টেস্ট করে নিতে গরুর মাংসটা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে একটু রেস্ট করলাম আমরা খাওয়া দাওয়ার পর। তারপরে রেডি হতে হতে বেশ প্রায় 6:30টার মতন হয়ে গেল। যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে একদম দূরে কোথাও যাইনি। চিন্তা করতে লাগলাম কোথায় যাব। তারপরে চিন্তা করে বের হলাম, এত দূরে যাওয়ার কোনো দরকার নেই। যদিও বাচ্চাদের পাপা তুসকোলনা পার্কে যেতে চেয়েছিল, তবে সেটা ক্যান্সেল করে আমাদের বাসার কাছে যে পার্কটা আছে সেখানেই আমরা চলে গেলাম। বাসের জন্য অপেক্ষা করছিলাম, আর এই ফাঁকে দেখি কি সুন্দর এতগুলো টিয়া পাখি এই গাছের উপরে বা গাছের ডালায় বসে আছে।
প্রায় 10-12টার মতন জংলি টিয়া পাখি একদম ছাড়া। যেহেতু জংলি আর ছাড়া টিয়া পাখি গায়ে একদমই ময়লা মাখা বা ধুলাবালি মাখা ছিল, তবে সুন্দর এই প্রকৃতি দেখে আর এই সুন্দর টিয়া পাখিগুলো দেখে এই মনটা ভরে গেল। খুব বেশি ওয়েট করা লাগেনি বাসের জন্য, খুব তাড়াতাড়ি চলে এসেছে আজকের বাসটা। বাস ধরে চলে এলাম বাসার পেছনের মাদার তেরেসা পার্কে। সামারের সময় মাদার তেরেসা পার্কটা একদম ভরপুর থাকে। দেখা যায় আমরা বাঙালিরা হোক কিংবা ইতালিয়ানরা হোক, এই সমস্ত পার্কে বাসা থেকে খাবার নিয়ে এসে সবুজ ঘাসে চাদর বিছিয়ে আমরা খেয়ে থাকি কিংবা আমরা অনেক বেশি এনজয় করে থাকি। যারা যারা গ্রুপিং করে, দেখা যায় গ্রুপে যত বাঙালিরা আছে তারা সবাই মিলে এক একজন এক এক আইটেম নিয়ে চলে আসে সামারে এই ধরনের পার্কে। এটা যেহেতু আমাদের বাসার খুবই কাছে, বাসে না আসতে পারলেও হেঁটেও আসা যায়। এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন লাগে। ছোটর মধ্যে মোটামুটি ছিমছাম একটা পার্ক, সাথেই একটা রাইডের খেলাধুলার পার্ক আছে ভেতরে। আজকে এখানটায় একদমই ফাঁকা ছিল। অন্য সময় যখনই আসি দেখা যায় একজন না একজনের বার্থডে পার্টি লেগেই থাকে। বাচ্চারা ওদের পছন্দের রাইডে কিছুক্ষণ খেলাধুলা করলো। প্রায় 15 থেকে 20 মিনিট খেলাধুলার করার পরে আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। সামার যেহেতু চলেই আসছে আর এই পার্কটায় আসলে সামারে খুব একটা আসা হয় না, মানে বাচ্চাদের রাইডের যে খেলাগুলা সেখানে আসা না। এর কারণ হচ্ছে গরমের সময় এই রাইডগুলা বা এই পার্কে দেখা যায় অতিরিক্ত গরম থাকে, তাই আউটডোর যেই খেলনাগুলা বা পার্কগুলা থাকে বাচ্চারা এই সবুজ ঘাসে বেশ এনজয় করছিল, তাই এদিকে ওদের কিছু স্মৃতি ধরে রাখলাম। হাঁটতে হাঁটতে আমরা আরেকটু সামনের দিকে চলে গেলাম, গিয়ে দেখি নতুন আরেকটা পার্ক করেছে, বাচ্চাদের কিছু রাইড রেখেছে সেখানে। তবে আমি এইদিকে খুঁজছিলাম পিঙ্ক কালার চেরি ব্লসম কোথায় আছে, তবে শেষ পর্যন্ত তো পিঙ্ক কালার পাইনি, পেয়েছি সাদা কালার। এপ্রিল মে এই সময়টায় চেরি ব্লসম চারপাশে ফুটে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। সাদা টাইপের কিছু চেরি ব্লসম গাছের সাথে ফটোশুট করে এইদিকে চলে এলাম নতুন একটা পার্কে। ছোটর মধ্যে একদম ছিমছাম কিছু রাইড বসিয়েছে এখানে। এই দোলনাটা সাহিরের খুবই পছন্দের, তাই সে এখানে দোলনা খেলছিল। প্রত্যেকটা রাইড থেকে দোলনার রাইডটাই আমার ছেলেটার খুব বেশি পছন্দের। আর এদিকে আমার মেয়েটা বাসা থেকে বাবল নিয়ে এসেছিল, বেশ কিছুক্ষণ এনজয় করলো বাপ বেটি বাবল দিয়ে। আশেপাশে 2-1টা বাঙালি ভাবিদেরও দেখেছি, তারাও বাচ্চাদের নিয়ে চলে এসেছে এখানে এনজয় করতে। নতুন উদ্বোধনের পরে এই পার্কে এর পরেও বেশ কয়েকবার আসা হয়েছে আমাদের। এখানে এসে আরেকটা ভাবির সাথেও পরিচয় হয়েছে, যেই ভাবির বড় মেয়েটাও আমার সাহিরের মতো অটিস্টিক। কার বাচ্চার কি সমস্যা, সে কি করতে পারে, এইসব প্রায় সময় দেখা যায় যেই ভাবিদের সাথে দেখা হয় পার্কে বা বিভিন্ন জায়গায়, সেখানে আমরা একজন আরেকজনের দুঃখ কষ্টগুলো শেয়ার করি। তখন আমাদের মায়েরদের কাছে বেশ অনেকটা হালকা লাগে, কারণ মনে হয় যেন আমি একাই না, আমার মতো আরো অনেক মারাও আছে যাদের কিনা এই ধরনের বাচ্চাদের সমস্যা বা আমরা এই ধরনের সাফার করছি। তবে এর মাঝে আরো অনেক প্যারেন্টসও পেয়েছি আমাদের বাঙালি কালচারের মধ্যেই, যারা কিনা একসেপ্টই করতে চায় না তাদের বাচ্চার কোনো সমস্যা আছে। তো যাই হোক, এই বছর লাল সাদা শাড়ি তো পরিনি বৈশাখীতে। 12 বছর আগে আমার বিয়েতে গিফট পাওয়া একটা গোলাপি রঙের নকশিকাঁথার শাড়িটা পরে নিয়েছিলাম। এই মাসটা বেশ চমৎকার, ঠান্ডাও না আবার গরমও না, আর এই ওয়েদারে শাড়ি পরতে খুব আরাম, তাই আমারও বেশ কমফোর্ট ফিল হলো এই শাড়ি পরে সবাই পরিবার নিয়ে ঘুরতে এসে। বাচ্চারা খেলাধুলা শেষে আমরা চলে এলাম আমাদের বাসার কাছাকাছি, মানে বাচ্চাদের স্কুলের কাছাকাছি। খেলাধুলা শেষে ওদের খিদে লেগে গেল আর বাচ্চাদের পছন্দের কিছু খাবার কিনে দিলাম। স্কুলের পাশে এই জায়গাটা আমার ছেলেটার খুবই পছন্দের, তাই ওকে ওর মতো ছেড়ে দিয়েছি, ও যেন ওর মতো করে খেলা করে এনজয় করে। তার পাশাপাশি কন্ট্রোল তো মাস্ট, সব সময় দেখে রাখা লাগে অন্যজনকে যেন বিরক্ত না করে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর এখন তো সন্ধ্যা হয় মানে সূর্য ডুবে প্রায় রাত 9টার কাছাকাছি। এই ভিউটা দেখতে ভারী সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আরো কিছুক্ষণ সময় কাটালাম এই জায়গায়। আমার মেয়ে তার পছন্দের আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম তার ভারী পছন্দের। আর সামার যেহেতু চলে এসেছে আর এই 3 মাস দেখা যায় আইসক্রিমটা একটু বেশি খাওয়া হয়, বড়দের কিংবা ছোটদের সবার। আইসক্রিম চকলেট যত মিষ্টি জাতীয় জিনিস আছে আমার মেয়েটার খুবই পছন্দের, তবে আমার ছেলেটা একদমই ব্যতিক্রম। আমার ছেলেটা যত যা পছন্দ তা হচ্ছে সব কার্বোহাইড্রেট, পিৎজা,
রুটি, হামবার্গার এই টাইপের খাবারগুলো। সারা যেহেতু ওর পছন্দের আইসক্রিম নিয়েছে, তাই সাহিরকেও দিয়ে দিলাম ওর পছন্দের হামবার্গার। বাচ্চারা ওদের পছন্দের খাবার খেতে খেতে আমিও একটু নিজের মতো করে এনজয় করে নিচ্ছিলাম এই ওয়েদারটা আর এই ভিউটা, দৃশ্যগুলো। তার পাশাপাশি ওদের এনজয় করা দেখে আমারও খুব আনন্দ লাগছিল। তার পাশাপাশি প্রত্যেকটা দিন যে যায় আমাদের, বা প্রত্যেকটা উইকেন্ডে যায় আমরা যে বাইরে বাচ্চাদের নিয়ে বেড়াতে আসি, যে কোনো জায়গায় হোক, সেই দিনগুলো আসলে খুব চেষ্টা করি সুন্দরভাবে উপভোগ করতে। কারণ এই দিনগুলো যতই যাবে আমরা এই দিনগুলো আর ফিরে পাবো না। বাচ্চারাও একসময় বড় হয়ে যাবে, ওরা ওদের লাইফ লিড করবে। এই সময়টাই সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়। দিনটা উপভোগ করছিলাম আর ভাবছিলাম আমার ফ্যামিলির সাথে যদি দেখা হতো, আর অপেক্ষা করছিলাম আর আমার ছোট ভাই কবে আমাদের বাসায় আসবে, আমাদের সাথে দেখা হবে। হয়তো দেখা হবে আমার ছোট ভাইয়ের সাথে খুবই শীঘ্রই। খুব মিস করি পরিবারকে আর ছোটবেলার দিনগুলোকে, ভাই বোন মা বাবার সাথে কাটানো ছোটবেলার অনেক অনেক স্মৃতিময় দিনগুলোকে। আজকের ভিডিওটি আর লম্বা করছি না। সবাই ভালো, সুস্থ, নিরাপদে থাকবেন। সবার নতুন বছর সুখের হোক, আনন্দের হোক, এই দোয়া করি। বছরের আবর্জনাগুলো যেন এভাবেই ধুয়ে মুছে ঝরে যাক। আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।